প্রথম ওয়ানডেতে দুর্দান্ত একটা জয় এবং এই জয়ের পরে আহ, বাংলাদেশ দল ডেফিনেটলি অনেক আত্মবিশ্বাসী থাকবে এবং সেটা থাকাটাও উচিত বিকজ পাকিস্তানকে যেভাবে ঘুরিয়ে বাংলাদেশ প্রথম জয়টা পেয়েছে সেটাতে বলাই যায় যে সেকেন্ড এবং থার্ড ওডিআইতে ইনফ্যাক্ট এই পুরো সিরিজটাতেই বাংলাদেশ আগেও মোটামুটি ফেভারিট ছিল এবং এই জয়ের পরে একদমই 110% ফেভারিট হিসেবেই নামবে। কোনো শঙ্কা কি আছে যে সেকেন্ড বা থার্ড ওডিআইতে আমাদের জয় ছাড়া কোনো কিছু চিন্তা করা উচিত না বা পাওয়া উচিত না? শঙ্কার জায়গা আছে, ছোট্ট একটা শঙ্কার জায়গা অবশ্যই সেখানে আছে, যেখানে আমাদেরকে খুব ভালো মতো দৃষ্টি দিতে হবে, না হলে এই সিরিজটা কিন্তু আমরা হারতেও পারি। এবং ওই জিনিসটা কি সেটা মোটামুটি আমরা সবাই জানি যারা ক্রিকেট ফলো করি, ক্রিকেট দেখি এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে স্পেশালি খুব ভালো মতো খোঁজখবর রাখি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজেদের দল বলে কথা। সো টাইগারদের কোন জায়গাটাতে সমস্যা সেটা নিয়ে আপাতত আজকে এই ভিডিওতে হোয়াট দ্য পিচে আলোচনা করতে চাই আপনাদের সাথে। এবং সেই জায়গাটা আমরা যেটা সবাই জানি যে বাংলাদেশের দুর্বলতা বা শেষ কয়েক বছর ধরে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে আমাদের ব্যাটিং। কয়দিন পরে ঈদ, ঈদের খুশি ডেফিনেটলি, বাট সেই খুশিটা বাংলাদেশের বোলাররা যতটা না উপভোগ করতে পারছে লাস্ট এক বছর ধরে সেরকম খুশি, এবং সামনেও আশা করি পারবে, ভরসা আছে ডেফিনেটলি, স্পেশালি নাহিদ রানার এই বোলিংটার পরে। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে ঈদের খুশি কখন আসবে, কখন ঝলমলে কিছু কিছু ইনিংস আমরা ধারাবাহিকভাবে দেখব, মার্ক মাই ওয়ার্ড, ধারাবাহিক, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এই মডার্ন ডে ক্রিকেটে আপনাকে ধারাবাহিক ব্যাটিং করতে হয় প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকতে, বিকজ ইটস দ্য মডার্ন এইজ, আপনি সেটা ডিনাই করতে পারেন না কোনোভাবেই। এবং এই মডার্ন এইজে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে এত বেশি রান করতে হবে যেখানে বোলাররা স্বাচ্ছন্দ্যে মানে হাফ ছেড়ে বোলিং করতে পারবেন। বাংলাদেশের ব্যাটারদের ওডিআইতে অবস্থাটা কি যদি একটু দেখা যায় বা মানে আমরা যদি বিস্তারিত আলোচনা করি, তানজিদ তামিমের ইনিংসটা দুর্দান্ত ছিল এক কথায়, সেটা নিয়ে কোনো কথা নেই। তানজিদ তামিম সৌম্য সরকারের জায়গায় নেমেছেন প্রথম ওয়ানডেতে ব্যাটিং করতে এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারার ক্যাপাবিলিটি নিয়ে আমরা সবাই অনেক খুশি হচ্ছি। কিন্তু আপনি যদি একটু ডিপ ডাউন চিন্তা করেন তাহলে দেখবেন যে তানজিদ তামিমের রান তাড়া করার সময় যখন তার ব্যাটে খুব বেশি একটা নির্ভরতার প্রয়োজন হয় বা একটা ভালো স্টার্টের দরকার হয় তখন কিন্তু তানজিদ তামিম খানিকটা পিছিয়ে, এবং সেখানে সেই রান চেজিং ইনিংসগুলোতে তার ব্যাটিং গড়টা কিন্তু তার ওভারঅল ক্যারিয়ার গড়ের চেয়ে বেশ খানিকটা কম, এবং এটা প্রায় দেখা গেছে। প্রথমে ব্যাটিং করতে গেলে তানজিদ তামিম যে স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করেন, রান তাড়ার ক্ষেত্রে তার ব্যাটটা খুব বেশি কিন্তু হাসে না সেভাবে। সো এইটা একটা অবশ্যই চিন্তার কারণ। সো যারা চিন্তা করছিলেন যে তানজিদ তামিম প্রথম ওয়ানডে থেকে দুর্দান্ত ইনিংস খেলে আমাদের সব মানে চিন্তা দূর করে দিয়েছে, একটু অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে, বিকজ আমরা ক্রিকেট প্রেমীরা একটু বেশি আবেগী থাকি দু একটা ইনিংস দেখে ফেললেই। সো তানজিদ তামিমকে ওই গেম টাইমটা আপনার দিতে হবে মাস্ট সেকেন্ড থার্ড ওডিআইতে। এখানে সৌম্য সরকারকে যদি আপনি ইনক্লুড করতে চান বা কোনো সময় যদি চান যে একটু বাজিয়ে দেখবেন, সেটা হয়তো আপনি সাইফের জায়গায় আহ মানে আনতে পারেন সৌম্য সরকারকে, বিকজ সাইফের কথা যদি বলি, গত 2025 সালে আফগানিস্তানের বিপক্ষে ডেবু হওয়ার পরে সাইফ এখন পর্যন্ত ওডিআইতে 7 ইনিংসে 184 রান করেছেন। টি-20 হলে সবাই বাহবা দিত, এটা নিঃসন্দেহে বলা যায়। এভারেজটা বাংলাদেশের আর মানে 7-8টা ব্যাটসম্যানের মতোই খুবই গড়পড়তা, 26.2। স্ট্রাইক রেটটাও বর্তমান ক্রিকেটের সাথে মানানসই নয়, 84.4। এবং ইফ ইউ আর কনসিডারিং সাইফ হাসান ইন দ্য টপ অফ দ্য অর্ডার নাম্বার 1 2 3, ডেফিনেটলি সেই স্ট্রাইক রেটটা আরো বেশি বেশি হতে হবে। মিডল অর্ডার হলে আমি বুঝতাম যে তাকে ধরে খেলতে হচ্ছে মাঝে মধ্যে। সো সাইফের পরিবর্তে যে আপনি সৌম্যকে নিয়ে আসবেন, এই যে সৌম্যর জায়গায় আমরা কথা বলছি যে তিনি আনলাকি, তানজিদ তামিম চলে এসছেন, বাট সৌম্য সরকার শেষ ইনিংসে 91 রানের একটা ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। বাট তার আগে কি ছিল, 4:45 এই ছিল তার ইনিংসগুলো ওই 91 রানের আগে। এবং লাস্ট ইয়ারে যদি আমি কম্পারিজনটায় যাই সৌম্য সরকার রানের সাথে ওভারঅল ক্যারিয়ারে, 33 গড়ে তিনি 74 ইনিংসে ব্যাটিং করেছেন মানে পুরো ওভারঅল, এবং 94 স্ট্রাইক রেটে ব্যাটিং করে এসছিলেন, যেখানে লাস্ট এক বছরে তার এভারেজটা একটু বাড়লেও 47 হলেও ওই যে 91 রানের জন্য বেসিক্যালি স্ট্রাইক রেটটা কমে গেছে 77.3 সেই স্ট্রাইক রেটটা। আমরা যেই ভরসার জায়গাটা সবসময় বেশি করি সেখানে ক্যাপ্টেনের উপরে ডেফিনেটলি। সো মেহেদী মিরাজের ফর্মটাও যে আমাদের খুব একটা আশা জাগাচ্ছে। তার আগে লিটন কুমার দাসের ব্যাটিং ফর্ম নিয়ে আমি কথা নাই বললাম, বিকজ তার
ইনক্লুশনটাই একটু মানে নিয়ম কিংবা ওই রেগুলেশনস এর বাইরেই মোটামুটি হয়েছে, বিকজ তিনি এতটা বেশি পাওয়ারফুল বা ইম্প্যাক্টফুল ওডিআই ইনিংস খেলে ফেলেননি এর মধ্যে যে লিটনকে নিয়ে আসতে হবে। বেসিক্যালি নুরুল সোহান, জাকের আলী এদের অফ ফর্মের কারণে বা বাজে পারফরমেন্সের কারণেই তাকে নিয়ে আসা। ইভেন মাহিদুল অঙ্কনকেও আমরা হিসাবের বাইরে রাখতে পারি। মাত্র 3 ম্যাচ খেলেছেন বেচারা, সেখানে খুব যে রান করে ফেলেছেন তিনিও তা নয়। সো মিরাজ দি ক্যাপ্টেন, দি ডিপেন্ডেবল, তার কথায় যদি আমি আসি, ওভারঅল ক্যারিয়ারে 85 ইনিংসে মিরাজ 1790 রান করেছে, 24.5 গড়ে এবং 76.26 স্ট্রাইক রেটে। কিন্তু আপনি যদি শেষ 1 বছরের কথা বা হিসাবটা মাথায় নেন, 9 ইনিংসে 173 রান, এভারেজটা ড্রপ ডাউন করে গেছে আরো 21.62, স্ট্রাইক রেটটাও ড্রপ ডাউন করেছে 71.48, যেখানে মাত্র একটা 50 সেই আফগানিস্তানের সাথে। আমরা আমাদের এই টপ বা মিডল টপ অর্ডারে নাজমুল শান্তর কথা প্রায় বলি যে তিনি আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওডিআই ব্যাটার্স, বা মানে সেই লঙ্গার ভার্সন থেকে শুরু করে ওডিআই ফরম্যাটটার জন্য মানানসই। তার যদি লাস্ট 1 বছরের আপনি ওডিআই ট্র্যাক রেকর্ডের কথা শোনেন এখন এই মুহূর্তে আরো শিউরে যাবেন। ওভারঅল তিনি ক্যারিয়ারে 58 ইনিংসে 1732 রান করেছেন, 31.5 গড়ে, বেশ ভালো গড়টা বলতে হবে, 78 স্ট্রাইক রেটে। ধরে খেলেন ওডিআইতে, ঠিক আছে বুঝলাম তিনি যে নাম্বার 3 নাম্বার 4-এ ব্যাটিং করেন, ইটস ফাইন। শেষ 1 বছরে তার কোনো 50 তো নেই, অ্যালার্মিং একটা জায়গা। 10 ইনিংসে তিনি 167 রান করেছেন, 16.7 এভারেজে এবং 66.8 স্ট্রাইক রেটে। 16.7 এভারেজে যখন টপ অর্ডারের নাম্বার 3 বা নাম্বার 4 ব্যাটার রান করবেন, মহা মহা দুশ্চিন্তার কারণ সেক্ষেত্রে বলতেই হবে। এবং শেষ ম্যাচে তিনি 33 বলে 27 করে আউট হয়েছেন, একটা স্টার্ট পেয়েছিলেন, বাট ম্যাচটা শেষ করে আসতে পারেননি ডেফিনেটলি। এবং সবচাইতে ডিপেন্ডেবলের জায়গাটায় যদি থাকি বা ডিপেন্ডেন্সির জায়গায় থাকি, তাওহিদ হৃদয়, তার শেষ 1 বছরের ট্র্যাক রেকর্ডটা বেশ ভালো বলাই যায় মোটামুটি, বিকজ ওভারঅল ক্যারিয়ারে তিনি 40 ইনিংসে 1265 রান করেছেন, 34 এভারেজে এবং 77 স্ট্রাইক রেটে। এভারেজ এবং স্ট্রাইক রেট কমলেও তিনি মোটামুটি 4টা 50 করেছেন, শেষ 1 বছরে 9 ইনিংসে করেছেন 281 রান। সো ওই মিডল অর্ডারে আমরা এখনো আমাদেরকে বলতে হয় যে তাওহিদ হৃদয় ইজ অনলি দ্য লোন ওয়ারিয়ার ইন দ্য মিডল অর্ডার। সো এই ব্যাটিং এর জায়গাটাতে আমরা কিন্তু এখনো সেই ঈদের খুশিটা দেখতে পারছি না ব্যাটারদের। আমরা সবাই জানি যে বাংলাদেশের ওডিআই হিস্ট্রিতে শেষ 1টা বছর বা 1.5 বছর আমরা 200+ ইনিংসই পার করতে খেলতে পেরেছি, মাত্র হয়তো দুটো বা তিনটা হাতে গোনা। সো পাকিস্তানকে আমরা বোলিং দিয়ে হারিয়েছি ফার্স্ট ওডিআইতে, ইটস ফাইন, বাট সেকেন্ড ওডিআইতে যদি আমরা শুরুতে ব্যাটিং করি, আমাদের প্রাইমারি অবজেক্টিভ বা টার্গেট থাকা উচিত অ্যাটলিস্ট পুরো 50 ওভার ব্যাটিং করা, এবং মিরপুরের এই যে বদলে যাওয়া ট্র্যাক, এই ট্র্যাকে অ্যাটলিস্ট 280-290 রান করার সেই ক্যাপাবিলিটিটা শো করা ওয়ার্ল্ডকে এবং নিজেদেরকে বেসিক্যালি। যেখানে আমি দেখলাম যে আপনাদের সাথে শেয়ার করলাম, শান্ত বলুন, সাইফ, সৌম্য, সবার অবস্থায় কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো না, করুণ অবস্থায় বলা যায় মডার্ন ডে ক্রিকেটকে তুলনা করলে, এবং তার পাশাপাশি মেহেদী মিরাজকেও সেই দায়িত্বটা নিতে হবে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে। সো আগামীকাল বাংলাদেশ বুস্ট আপ হয়ে নামবে প্রথম ওডিআইতে বিশাল জয়ের পরে, বাট আমাদের পাটা মাটিতে রাখতে হবে, বিশেষ করে ব্যাটারদের ব্যাটটা মাটিতে রেখে বলটাকে আকাশে উড়িয়ে পাঠাতে হবে গ্যালারির বাইরে, রান করতে হবে, রান ফেস্ট দেখতে চাই আগামীকাল মিরপুরে সেকেন্ড ওডিআইতে। আপনাদের কি মত? ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন চান কিনা? পার্সোনালি আমি ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন চাই না, সেটা সৌম্যকে ফিরিয়ে আনার কথা বলা হলেও আপনি সাইফকে আরেকটা সুযোগ দেন, তারপরে হয়তো সৌম্যকে শেষ ম্যাচে ট্রাই করতে পারেন। আপনারা কি দেখছেন কিনা কোনো পরিবর্তন জানিয়ে দেবেন। ওয়াট দ্য পিচের কমেন্ট বক্স খোলাই আছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি ডু সাবস্ক্রাইব।